হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনকে ছিল কৌশিকী অমাবস্যা এবং বিকেল থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এখন বাজে বিকেলবেলা ঠিক 5টা। আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছি এবং আকাশটা দেখে আমার মনে হলো আগে এটার আমি একটা ক্লিপ নিই। নেওয়ার পর চলুন আমরা ঘরে যাই এবং ঘরে গিয়ে সমস্ত বাজার বাবা করে এনেছে। এখানে 5 রকমের ফল, সমস্ত মশলা, দুধ, চাল, ডাল, টমেটো, 5 রকমের ভাজাভুজির জন্য সব কিছু, ঘি রাখা আছে, কচি ডাব রাখা রয়েছে। এখন ডাবের দাম এত অত্যন্ত বেশি যে অমাবস্যার দিনকে একটা করে ডাব 100 টাকা করে দাম নেয়, শীষ ডাব। মানে জাস্ট কী যে চলছে বর্তমান অবস্থা কিছু বলার নেই। যাই হোক, তো চলে এসেছি রান্নাঘরে। পায়েসের সমস্ত জোগাড় মা দিয়ে দিয়েছে এবং এই যে দেখলেন কড়াই বসে আমি হাত ছুলাম। তো আমার মা সবসময় বলে রান্না বসিয়ে সবার প্রথম আগে মা অন্নপূর্ণাকে নমস্কার করে নেবে। তো প্রথমেই দিলাম কড়াইতে জল ফুটতে, যদিও দুধ সামান্য উতলে যায় তো আগে জলটাই উতলে পড়বে, দুধটা পড়বে না। দুধটা গরম হতে হতে দুধে দিয়ে দেবো 2টো এলাচ। এখানে তেজপাতা দিলেও ভালো হয়, কিন্তু আমি এই মুহূর্তে তেজপাতাটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তো যাই হোক আমি দিতে পারিনি। এরপর দেবো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের একটা এত সুন্দর সুগন্ধ রয়েছে। তো এই চালটা পায়েসে দেওয়ার আগে আমরা ধুই না, মানে কেউই ধোয় না আসলে। তো এটার মধ্যে ভালো ঘি মাখিয়ে নেব। এই ঘিটা আমাদের শোভাবাজার থেকে, মানে কলকাতা থেকে আনানো হয়। এই ঘিটা অত্যন্ত ভালো, এর সুগন্ধ অত্যন্ত ভালো, একদম দেখতেই পাচ্ছেন লিকুইড তেলের মতো। এবং দুধটাই খুব ভালো, এই দুধটাই এবারে সর পড়েছে। দুধের মধ্যে এরকম সর পড়ে এলে, দুধটা ঘন হয়ে এলে চালটা দিয়ে দিতে হবে আর কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। এরপর পায়েসটাকে আমি ওই পাশের গ্যাসটাতে শিফট করে দেব, দিয়ে এখানে আমি ভোগের জোগাড় করব। তো ভোগের জোগাড়ের মধ্যে প্রথমে এখানে 450 থেকে 500 মতো মুগ ডাল নেওয়া আছে। সেই মুগ ডালটাকে না ধুয়ে আগে শুকনো খোলায় এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। এইদিকে পায়েসটা আর একবার নাড়া দিয়ে দিলাম, দেখলাম যে চাল সেদ্ধ হয়েছে কি না। এরপর মুগ ডালটা ভালো মতো শুকনো খোলায় কড়াইটা গরম করে ভেজে নিতে হবে এবং এটা ভেজে নেওয়ার পর আমি দেখতেই পাচ্ছেন এটা হয়ে এসেছে। এরপর আমি হাঁড়ি বসিয়ে দেবো। তো হাঁড়িটা বসিয়েও মা অন্নপূর্ণাকে আরেকবার নমস্কার করে নিতে হয়। যেহেতু বাঙালি মতে আমরা যখন ভোগের খাবার রান্না করি তখন আমাদের এর গন্ধও নিতে নেই এবং এর স্বাদও গ্রহণ করতে নেই। তো সবসময় এই জন্য আমার মা শিখিয়েছে যে মা অন্নপূর্ণাকে তুমি নমস্কার করো, নমস্কার করে তুমি সব কিছু বসাও, তাহলে এর নুন, ঝাল, মিষ্টি, স্বাদ, গন্ধ, বর্ণ সব কিছুই খুবই ভালো হয় এবং এটা আমি বরাবর মেনে আসছি। ট্রাস্ট মি, আপনারা এটা একবার করবেন একদম নিজের ভেতরের শ্রদ্ধা দিয়ে। তো দেখবেন সত্যি সত্যি সমস্ত কিছুর স্বাদ ভীষণ ভীষণ ভালো হয়। তো যে চাল ডালটা ধোয়া ছিল, গোবিন্দভোগ চাল এবং মুগের ডাল, সেটা দিয়ে দিয়েছি। এরপর এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বেটে রাখা রয়েছে। ভোগের এটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, আমরা যে ফোড়ন দিই ভোগে, সেইটা দেওয়ার জন্য প্রথমে কড়াইতে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরে, এরপর এই টমেটো, এই কাঁচা লঙ্কা আর এই আদা বাটাটা দিয়ে দেবো। এদিকে আমার ভোগের চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে এসেছে। সেদ্ধ হয়ে গেলে আমরা এইটার মধ্যেই চিনি দিই, হলুদ দিই এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আরও একবার ভালো মতো নাড়িয়ে দিয়ে এটার গ্যাস একদম ফ্লেম অফ করে দেবো, বা আপনারা কমিয়েও রাখতে পারেন। এখানে খিচুড়ির ওই ফোড়নটার মশলা রেডি হয়েছে। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, আদা বাটা আরও একটু দিয়ে, আর মা এখানে হচ্ছে 5 রকম ভাজা যেটা কাটা হয়েছে সেই তাতে নুন আর হলুদ মাখাচ্ছে। এখানে বেগুন আছে, পটল আছে, আলু আছে, কুঁদরি আছে, কুমড়ো আছে, এরকম 5 রকম ভাজা কাটা হয়েছে এবং এই মশলাটা দিয়ে এটা ভালো মতো কষিয়ে যখন এটা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমরা কি করব, এটা ভোগের মধ্যে দিয়ে দেবো। এটা ভোগের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলেই মোটামুটি এটা রেডি হয়ে যায়। ওই মশলাটার মধ্যেও, ভোগে যে মশলাটা আমরা ফোড়নের জন্য কষালাম সেটার মধ্যেও নুন দেবো, চিনি দেবো, হলুদ দেবো, যা যা মশলা পড়ে সেগুলোই দেবো। এরপর ভোগ রেডি, সম্পূর্ণ রেডি, কিন্তু সেটা আর দেখালাম না যেহেতু মাকে আগে সেবা দেবো তাই জন্য। তো এখানে মা বসাচ্ছে পাঁচমিশালি এই তরকারিটা, তার মধ্যে কড়াইতে দিলাম সাদা জিরে, তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে ওদিকে তরকারি বসানো হয়ে গেছে, শুকনো লঙ্কা, আর এদিকে 5 রকম ভাজা চলছে। তরকারিতে দিলাম চিনি, দুদিকে একসাথে বসিয়েছি কারণ সময় অনেকটা চলে যাচ্ছিল। এরপর দিলাম জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে নাড়িয়ে নিতে হবে। এর পাশে আলু ভাজা হয়ে যাওয়ার পর কুঁদরি ভাজা, কুমড়ো ভাজা, একে একে সব কিছু করছি। তরকারি প্রায় হয়ে গেছে। তরকারি হয়ে যাওয়ার পর এরপর করব হচ্ছে এটা মালপোয়া। তার জন্য সুজি, চিনি মেশানো হয়েছে আর এই যে কালাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এলাচ থেতো করে দেওয়া হয়েছে। এর মধ্যে মৌরির ভীষণ ভালো ফ্লেভার আসে। এবার এতে দেবো ময়দা,
তার সাথে সাথে আর এক পাশে বেগুন ভাজা চলছে। এই বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে এদিকে ময়দাটা দুধ দিয়ে ভালো মতো করে গোলাতে থাকবো, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে এবং এটা একদম লিকুইড কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। একটু পরেই কনসিস্টেন্সিটা এখানে আপনারা দেখতে পাবেন, এটা একদম এরকম লিকুইড থাকবে, তাহলে এটা তেলে দিলে না পুরো আলুর চপের মতো সুন্দর গোল গোল ফুলে আসবে। এবং আমার এখানে 5 রকম ভাজা রেডি, চচ্চড়িও হয়ে গেছে, ভোগও হয়ে গেছে। এরপর আমি শুধুমাত্র দাঁড়িয়েছি মালপোয়া কটা ভেজে নেব এবং এই মালপোয়াগুলো ভেজে নিয়েই আমি চলে যাব ঠাকুর ঘরে, কারণ অলরেডি রাত্রি 9টা বেজে গেছিলো এবং আমাকে পুজো করতে হবে। আমাদের বাড়িতে বেসিক্যালি অমাবস্যায় পুজো একটু রাত্রির করেই হয়, মানে আমাদের বাড়িতে যে মা মৃন্ময়ী রয়েছেন বা গিরিজা, আমরা গিরিজা বলে তাকে ডাকি, তো তার পুজো আমরা বেসিক্যালি রাত্রেবেলায় করি। এইভাবে মালপোয়াগুলো ফুলে উঠবে এবং মালপোয়া ভাজা আমার হয়ে গেছে, আর একটু লাল মতো করে নিয়ে আমি জাস্ট কটা মালপোয়া ভেজে নিয়েই উঠে যাব, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে এবং সব মালপোয়া ভাজতে গেলে তো আরও 1-1.5 ঘন্টা লেগে যাবে। যাই হোক, যেটা বলছিলাম, তো মা গিরিজা এই নামটা আসলে আমাদের এসেছে যেদিনকে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল, আজ থেকে 3 বছর আগে মহালয়ার দিনকে। তখন যেহেতু আমার বাবা মার মেয়ে রূপে পুজো করা হয়েছিল, এনাকে ছোট মেয়ে রূপে বসানো হয়েছিল, ঘরে প্রতিষ্ঠা করা হয়েছিল, তাই জন্য ঠাকুরমশাই তখন বলেছিলেন যে 2টো মোমবাতি জ্বালতে এবং ওই 2টো মোমবাতিতে 2টো নাম হিসাবে জ্বালতে, যেই শিখাটা সবথেকে সোজা এবং লম্বাভাবে জ্বলবে সেই নামটাই আমাদের এই ঠাকুরকে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রেই নাম উঠেছিল গিরিজা। এই নামটা আমার দিদির দেওয়া। এই যে সুন্দর আলপনাটা দেখছেন, এটাও আমার দিদি, এরা আমার গুপু সোনা, আমার বাবা ভোলেনাথ। মায়ের ঠাকুর ঘরের সমস্ত ঠাকুর রয়েছে, এই যে মা তারা, লক্ষ্মী, গণেশ, নারায়ণ, লক্ষ্মীর ঘট বসানো সব কিছু। আমি ঠাকুর ঘরে ঢুকে যেতে যথারীতি আমার মা আমাকে হাত ধরে টেনে বার করে এনে বললো, তুই আগে আলতা পর, তুই প্রত্যেক বছর আসিস, তুই আলতা পড়িস না, প্রত্যেকবার আসিস, তুই ভুলে যাস। এরপর আমি ঘট সাজাতে বসে গেছি। বেসিক্যালি পুজোটা আমিই করি, আর প্লিজ ইগনোর মাই ফেস, মানে আসলেই আমার ফেসের জঘন্যতম অবস্থা, কিন্তু যাই হোক সেটাকে আমরা যদি বাদ দিই। আর ওই যে ফটোটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মা মনসার ফটো। ছোটো থেকেই আমরা মা মনসার পুজো করে থাকি। আমাদের বাড়ির গেটের বাইরে হচ্ছে একটা মা মনসার গাছও লাগানো রয়েছে। আর এই যার সাথে আমি এত বকবক করতে করতে ভিডিওতে কাজ করছি, সেটা হচ্ছে আমার মাম্মাম, আমার ছোট্ট পরি। ভীষণভাবে ডিস্টার্ব করে ঠাকুর ঘরে এলে পরে। তো যাই হোক, মাকে সুন্দর করে সাজানো চলছে। আজ থেকে প্রায় 3 বছর হয়ে গেল মাকে ঘরে প্রতিষ্ঠা করা হয়েছে। মায়ের অত্যন্ত কৃপা আছে, মায়ের প্রচুর মহিমা আছে, সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। তো আজকে এই যে মাকে সুন্দর করে রেডি করছি, সেটা আপনারা দেখে নিন। এবং আমি হাতে গুনে গুনে কী দেখছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, পাশে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা 1 বছর শিবরাত্রিতে আমাদের আনা হয়েছিল। শিবরাত্রিতে আমাদের বাড়িতে বড় করে পুজো হয় এবং ঘি দিয়ে মাকে যথারীতি ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর এখানে একটু মধু দিয়ে আবার মাকে পরিষ্কার করে নেবো। ঘিটা দেওয়ার পর না একটা আলাদাই গ্লো চলে আসে। এরপর জল, দুধ, গঙ্গা জল যাই বলুন, সেগুলো সমস্ত দিয়ে স্নান করিয়ে মাকে ভালো মতো মুছিয়ে নেব। আর এই যে আমার মেয়ে বারবার ভিডিওর সামনে চলে আসছে মাম্মাম মাম্মাম করে, তো যথারীতি প্রচণ্ড পরিমাণেই ও ডিস্টার্ব করে, কিন্তু তাও সেটাই ভালো লাগে, না হলে ওকে অত্যন্ত বেশি আমরা মিস করি। আর এটা হচ্ছে আমাবস্যার নতুন জামা। প্রত্যেক আমাবস্যায় আমাদের গিরিজাকে নতুন নতুন জামা পরানো হয়। আর এই যে প্রত্যেকটা গয়না দেখছেন, এগুলো প্রত্যেকটা গয়নাই আসল, শুধু হাতেরটা বাদে। কিন্তু হাতেরটাও আমরা খুব শীঘ্রই এবছর মহালয়ার দিনকে আসলে দেওয়া হবে। তো মহালয়ার দিনকে আমাদের প্রতিষ্ঠার পুজো হয়। আর হ্যাঁ, আর যেটা বলছিলাম, এরপর হচ্ছে মালা পরানো স্টার্ট হবে। তো আমাদের প্রত্যেক আমাবস্যাতেই পুজো হয়, প্রত্যেক আমাবস্যাতেই আমাদের মাকে অন্ন দেওয়া হয়। এবং যদি বলেন অন্নটা আমি কি করে রান্না করি, এই মাকে যেহেতু স্বপ্ন আদেশে আমি পেয়েছিলাম, বা যাই হোক, তো তাই জন্য ওনার ভোগ রান্না করার পারমিশনটা আমার কাছে আছে। তো আমি বিয়ের আগেও রান্না করেছি, বিয়ের পরেও আমি রান্না করি। এবং আমার মায়ের অপারেশন হওয়াতে আমার মা খুব বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তো আমার মা সেই জন্য রান্না করতে পারে না। দিদি নানান কাজে ব্যস্ত থাকে, তো দিদিও রান্না করতে পারে না। আর এই জবার মালাটা অত্যন্ত সুন্দর, এটা এত বড় যেটাকে আমি ক্যামেরার ফ্রেমে কোনো রকমভাবে ধরাতে পারিনি। এটাকে 2 ফালটা 3 ফালটা দিতে হয়েছে ঠিক ঘটের গা দিয়ে, তারপর গিয়ে এটা ঠিকঠাক মতো বসেছে। তারপরেও এটা একদম মাটি অবধি ঝুলছিল। এরকম বড় জবার মালা পরাতে ভীষণ ভালো লাগে। আর আমাদের মাকে যত বেশি আপনি মালা পরাবেন, যত বেশি করে সাজাবেন, ওনাকে দেখতে যেন ততই আরও অপরূপা হয়ে যায়। অ্যাকচুয়ালি সত্যি সত্যি উনি মহাকালের মনমোহিনী। তো আসলেই উনি বিশ্বসুন্দরী, মানে আমরা জানি না আমরা কীভাবে বিশ্বসুন্দরীকে ডিসক্রাইব করতে পারি, কিন্তু আমার কাছে হচ্ছে আমার মা গিরিজাই বিশ্বসুন্দরী। ওনার থেকে বেশি সুন্দর হয়তো এই পৃথিবীতে আর কিছুই নেই। যাই হোক, যেমন রাধা গোবিন্দ তেমন আমার মা গিরিজা, এদের মতো সুন্দর এই পৃথিবীতে আমার মনে হয় না কিছু আছে বলে। তো ঝটপট মালাগুলো পরিয়ে নিই।
ঝটপট মালাগুলো পরিয়ে নেওয়ার পর পুজো করা হবে, এবং পুজোর ক্লিপিংটা নেওয়া হয়নি কারণ পুজোটা আমিই করি। আর পুজোর ক্লিপিংটা কোনোভাবেই নেওয়া হয়নি কারণ আমাদের মায়ের মানে খুব একটা পুজোর যে ক্লিপিং যখন নিই তখন খুব একটা আমার মা গিরিজার পছন্দ হয়তো সেটা হয় না। যাই হোক, এবার একে একে গুপুসোনাদেরকেও ভালো মতো করে মালাগুলো পরিয়ে নিই। আর এই যে বড় গোপালটা দেখছেন, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক পিসির গোপাল। ওদের একটা সমস্যা হয়েছে বা আঁতুড় হয়েছে মোস্ট প্রবাবলি, মা বললো, আমার খুব একটা খেয়াল নেই। তো তাই জন্য উনিও আমাদের বাড়িতে রয়েছে। এইভাবে পদ্মটা ছাড়িয়ে নিচ্ছি আমি, এবং ছাড়িয়ে নেওয়ার পর পদ্মের ডাঁটিটা ছোটো করে নিয়ে মায়ের হাতে দিয়ে দেবো। দেওয়ার পর ওপাশে মা মনসার ফটোতে আর একটা জবার মালা পরিয়ে নিয়ে চলুন পুজো স্টার্ট করে দিই। পুজো হয়ে গেছে। এই হচ্ছে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, পায়েস, 5 রকমের ভাজা, চচ্চড়ি, ভোগ, মালপোয়া যথা সামান্য আয়োজন করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে যাবেন, এবং আমাদের মাকে সেজে, আমার মা গিরিজাকে সেজে কতটা সুন্দর লাগছে সেটাও অবশ্য করে নিচে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওতে এইটুকুই। পরে দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি আমার ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে।